প্রিয় বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। প্রথমেই তোমরা ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী শিক্ষামূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপরে তোমরা চলে যাও ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, এবং অন্যদের জানাতে কিন্তু অবশ্যই সাহায্য করবে। এবং তোমরা তোমাদের প্রবলেম বা ভিডিওটি কেমন লাগলো সমস্ত কিছুই কিন্তু কমেন্ট করে জানাবে, যাতে তোমাদের কমেন্ট পেয়ে আমরা অনুপ্রেরণা পাই এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে তার সলিউশন করে দিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। হাই ফ্রেন্ড, আমি সঞ্জিতা, তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ আসন্ন 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আর আজকের বিষয় কিন্তু কেমিস্ট্রি। আর এই আলোচনাটি করছে কিন্তু বালুরঘাটে স্বনামধন্য কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন শিক্ষক পার্থ মজুমদার মহাশয়। তিনি আগে একটি ক্লাস করিয়েছিলেন যেখানে তোমরা সবর্গীয় ও জটিল যৌগ সম্পর্কে প্রথম ভাগটি সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে তার দ্বিতীয় ভাগ নিয়ে তিনি আলোচনা করবেন। তোমরা সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শোনো, না কেটে, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো, স্যার অবশ্যই উত্তর দিয়ে দেবে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার তো অবশ্যই করবে। আর তুমি যদি ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা গতদিন ইনঅর্গানিক কেমিস্ট্রি শুরু করেছিলাম দ্বাদশ শ্রেণী। আজকে তার দ্বিতীয় সেশন। আমরা জটিল যৌগ বা সবর্গীয় যৌগ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ। লিগ্যান্ড, এই লিগ্যান্ডকে আমরা কয় রকম ভাবে করতে পারি, অর্থাৎ ভাগ করতে পারি, অর্থাৎ লিগ্যান্ড কত রকমের হতে পারে। এক নাম্বার মনোডেন্টেট লিগ্যান্ড। মনোডেন্টেট লিগ্যান্ড। মনোডেন্টেট লিগ্যান্ড মানে যে লিগ্যান্ড কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে একটি মাত্র বন্ধন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ Cl-, Br-, F-, I- ইত্যাদি। আবার এরকম হতে পারে H2O, NH3, CO, এগুলো হতে পারে। আবার NO+, অর্থাৎ আমরা দেখলাম মনোডেন্টেট লিগ্যান্ড ঋণাত্মক হতে পারে, প্রসম হতে পারে, আবার ধনাত্মক আধানযুক্ত হতে পারে। তো এবার আমরা আসি 2 নাম্বার বাইডেন্টেট লিগ্যান্ড। বাইডেন্টেট লিগ্যান্ড। বাইডেন্টেট লিগ্যান্ড এরা দুই দিক থেকে মেটাল আয়নের সাথে যুক্ত থাকে। কেমন? আমরা একটা एग्जांपल দিই। CH2 CH2 NH2 NH2। এখানে N এর মধ্যে নাইট্রোজেনের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এখানেও আছে। তাহলে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলো দিয়ে এরা মেটাল আয়নের সাথে যুক্ত থাকতে পারে, অর্থাৎ এরা দুই দিক দিয়ে যুক্ত হয়, সেই জন্য বাইডেন্টেট লিগ্যান্ড। এটার পুরো নাম ইথিলিন ডাইয়ামিন বা সংক্ষেপে একে EN এইভাবে বলা হয়। এটা দুটোই দাতা পরমাণু আছে এবং যারা প্রসম। আরেকটা एग्जांपल আলোচনা করি। NH2 CH2 COOH, এটা গ্লাইসিন। গ্লাইসিন একটা অ্যামিনো অ্যাসিড, অ্যামিন গ্রুপ আছে, অ্যাসিড গ্রুপ আছে, গ্লাইসিন। এবার গ্লাইসিনের যদি H-টা H+ হিসেবে বেরিয়ে যায় তাহলে মাইনাস চার্জ হয়। তাহলে এইদিকে একটা প্রসম দাতা পরমাণু ছিল N, আর এইদিকে একটা ঋণাত্মক অক্সিজেন পরমাণু আছে যেটা দাতা, অর্থাৎ এরাও বাইডেন্টেট লিগ্যান্ড, কিন্তু এর একটি প্রসম সাইট আর একটি অ্যানায়নিক সাইট। এবার আমরা আসব ট্রাইডেন্টেট লিগ্যান্ড। যেটা বলছিলাম যে বাইডেন্টেট লিগ্যান্ড আমরা যে গ্লাইসিন বললাম সেটা যখন NH2 CH2 COO- হবে
তখন এটা তো গ্লাইসিন বলবো না, এটাকে গ্লাইসিনেট বলবো। এটা একটা গ্লাইসিনেট আয়ন, এটা বাইডেন্টেড লিগ্যান্ড। এবার আসি ট্রাইডেন্টেড লিগ্যান্ড, 3 নাম্বার ট্রাইডেন্টেড লিগ্যান্ড। ট্রাইডেন্টেড লিগ্যান্ড কি? এরা 3 দিক থেকে সেন্ট্রাল মেটাল আয়নের সাথে যুক্ত থাকে, 3 দিক থেকে। কেমন? NH CH2 CH2 NH2, এদিকে হবে CH2 CH2 NH2, এদিকে একটা NH2, N এর মাথায় নিঃসঙ্গ জোড় আছে, এখানে একটা আছে, এইখানে একটা আছে। তাহলে এখানে 3টেই প্রসম দাতা পরমাণু আছে। তার মানে এরা 3টে দিক থেকে একটা সেন্ট্রাল মেটাল আয়নের সাথে যুক্ত থাকে, তাই এরা ট্রাইডেন্টেড। তাহলে দেখতে কেমন হবে? যদি এটা একটা মেটাল আয়ন হয়, এটা একটা যদি মেটাল আয়ন হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি NH2 CH2 CH2 NH CH2 CH2 NH2। তাহলে এখান দিয়ে নিঃসঙ্গ জোড় দিয়ে অসমযোজী বন্ধন হবে, এই নিঃসঙ্গ জোড় দিয়ে হবে, এবং এখানে এই নিঃসঙ্গ জোড় দিয়ে হবে। তাহলে 3টে দিক থেকে যুক্ত, 3টে সাইড দিয়ে যুক্ত, তাই এরা ট্রাইডেন্টেড লিগ্যান্ড। এবার আসি 4 নাম্বার টেট্রাডেন্টেড লিগ্যান্ড। টেট্রাডেন্টেড লিগ্যান্ড, টেট্রাডেন্টেড লিগ্যান্ড, এখানে 4টা ডোনেটিং সাইট আছে। কেমন? NH2 CH2 CH2 NH CH2 CH2 NH CH2 CH2 NH2। এখানে এইটা একটা ডোনেটিং সাইট আছে, এইটা একটা ডোনেটিং সাইট আছে, এইটা একটা ডোনেটিং সাইট আছে, এইটা একটা ডোনেটিং সাইট আছে। তাই 4টা ডোনেটিং সাইট, তাই টেট্রাডেন্টেড লিগ্যান্ড। এর নাম কি হতে পারে? এটা একটা ইথিলিন গ্রুপ, এটা একটা ইথিলিন, এটা একটা ইথিলিন। তাহলে আমরা বলতে পারি ট্রাই ইথিলিন টেট্রামিন, ট্রাই ইথিলিন টেট্রামিন, বা সংক্ষেপে বলে ট্রাই ইএন। এবার আসি পেন্টাডেন্টেড লিগ্যান্ড, 5 নাম্বার পেন্টাডেন্টেড লিগ্যান্ড। পেন্টাডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে 5টা ডোনেটিং সাইট থাকে। একটা एग्जांपल দেখি, NH CH2 COO minus CH2 CH2 N CH2 COO minus CH2 COO minus। তাহলে এটা একটা নিঃসঙ্গ দাতা, এটা একটা নিঃসঙ্গ দাতা, এটা অ্যানায়নিক, এটাও অ্যানায়নিক সাইট, এটাও অ্যানায়নিক সাইট। তাহলে দুটো প্রসম সাইট, 3টে অ্যানায়নিক সাইট, মোট হলো 5টা সাইট। তাহলে এটা পেন্টাডেন্টেড লিগ্যান্ড, অর্থাৎ 5 দিক থেকে একটা সেন্ট্রাল মেটাল আয়নের সাথে যুক্ত হয়। এর নাম ইথিলিন ডায়ামিন ট্রাই অ্যাসিটেট। ইথিলিন ডায়ামিন ট্রাই অ্যাসিটেট, যেহেতু 3টে অ্যাসিটেট গ্রুপ আছে, তাই ইথিলিন ডায়ামিন ট্রাই অ্যাসিটেট। নেক্সট আসি হেক্সাডেন্টেড লিগ্যান্ড। হেক্সাডেন্টেড লিগ্যান্ড, হেক্সাডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে ডোনেটিং সাইট থাকে 6টি। কেমন? একটা एग्जांपल দেখি তাহলে, N CH2 CH2 N CH2 COO minus CH2 COO minus CH2 COO minus, এদিকেও থাকলো CH2 COO minus। তাহলে এখানে দুটো দাতা প্রসম আছে, যেটা দাতা পরমাণু,
দুটো প্রশম সাইড এবং 4টি অ্যানায়নিক সাইড। তাহলে 2 + 4 মানে 6টা ডোনেটিং সাইট আছে, তার মানে এরা হেক্সাডেন্টেট লিগ্যান্ড। এর নাম হচ্ছে ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট আয়ন বা EDTA4-। 4- কেন? কারণ 4টা মাইনাস আছে, তাই EDTA4-, ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট আয়ন। এরপরে আসি 7 নাম্বার, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড এদের ক্ষেত্রে হয়তো দুটো ডোনেটিং সাইড আছে। আমি একটা এক্সাম্পল এরকম ভাবে বললাম, AB একটা লিগ্যান্ড, A সাইডটা দিয়েও হয়তো যুক্ত হতে পারে, আবার B সাইডটা দিয়েও যুক্ত হতে পারে, কিন্তু এরা একবারে যে কোনো একটি ব্যবহার করে। অর্থাৎ কোনো মেটাল আয়নের সাথে A দিয়ে যুক্ত আছে, আবার কোনো মেটাল আয়নের সাথে B দিয়ে অসমযোজী বন্ধনে যুক্ত আছে। তাহলে এরা দুটো ডোনেটিং সাইড আছে, কিন্তু একবারে দুটোকে ব্যবহার করছে না, যে কোনো একটিকে ব্যবহার করছে। অর্থাৎ আমার দুটো হাত আছে, কিন্তু একবারে আমি দুটো হাতকে কাজে লাগাচ্ছি না, কখনো এই হাত কাজে লাগাচ্ছি, কখনো এই হাত কাজে লাগাচ্ছি। তখন আমরা সেই সমস্ত লিগ্যান্ডকে বলবো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। এরকম কি কি হতে পারে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড? CN সায়ানাইড, CN-, সায়ানাইড আয়ন দিয়ে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হয়। এরা C দিয়েও যুক্ত হতে পারে বা N দিয়েও যুক্ত হতে পারে। C দিয়ে যুক্ত হলে তাকে আমরা বলবো সায়ানাইড, আর N দিয়ে যুক্ত হলে তাকে আমরা বলবো আইসোসায়ানাইড। যেমন আরো আছে NO2-, N দিয়েও যুক্ত হয়, আবার ওই O- দিয়েও যুক্ত হয়। তাই যখন N দিয়ে যুক্ত হয় আমরা লিগ্যান্ডটাকে এইভাবে লিখি, N দিয়ে যুক্ত দেখানোর জন্য। আবার যখন O দিয়ে যুক্ত হয় তখন আমরা লিগ্যান্ডটাকে এইভাবে দেখাই। তাহলে এরা বোঝা গেল যে এরা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, NO2-, আবার CN- টাও অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। 8 নাম্বার, ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। ফ্লেক্সি কথাটার মধ্যেই, ফ্লেক্সিডেন্ট কথাটার মধ্যে এরা ফ্লেক্সিবিলিটির কথা এসেছে। অর্থাৎ যে সমস্ত লিগ্যান্ড কখনো মনোডেন্ট হতে পারে, আবার কখনো বাইডেন্ট হতে পারে, অর্থাৎ তাদের যুক্ত হওয়ার যে বন্ধন করার যে ক্ষমতা, সেটাকে কখনো একদিক থেকে যুক্ত হওয়ার জন্য ব্যবহার করতে পারে, কখনো দুই দিক থেকে তারা যুক্ত হয়, এই রকম লিগ্যান্ডকে বলা হবে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। যেমন SO4-2- সালফেট আয়ন। সালফেট আয়নের স্ট্রাকচারটা হচ্ছে SO4, দুটো ডাবল বন্ডেড O আছে, দুটো সিঙ্গেল বন্ডেড O আছে, যার মাথায় মাইনাস চার্জ আছে। সালফেট কি করে? কখনো একটা অক্সিজেন দিয়ে যুক্ত হয়, তখন আমরা তাকে বলবো মনোডেন্টেড। আবার কখনো এই সালফেটটা দুটো অক্সিজেন দিয়ে যুক্ত হতে পারে, এই দুটো অক্সিজেনকে সমানভাবে ব্যবহার করে মেটাল আয়নের সাথে যুক্ত হতে পারে, তখন আমরা তাকে বলবো বাইডেন্টেড। তার মানে একটা ফ্লেক্সিবিলিটি আছে এর মধ্যে, কখনো মনো কখনো বাই হচ্ছে, তাই এদেরকে আমরা বলবো ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। আচ্ছা, এরপরে আসি 9 নাম্বার, চিলেটিন লিগ্যান্ড। চিলেটিন লিগ্যান্ড যারা মূলত বাইডেন্টেড, ট্রাইডেন্টেড বা টেট্রা বা পেন্টা বা হেক্সাডেন্টেড লিগ্যান্ড হয়, তারাই চিলেটিন লিগ্যান্ড হিসাবে কাজ করতে পারে। অর্থাৎ এই সমস্ত লিগ্যান্ডগুলো মানে বাই থেকে হেক্সা, এই সমস্ত লিগ্যান্ডগুলো যখন একটি সেন্ট্রাল মেটাল আয়নের সাথে যুক্ত হয়, তখন তারা একের বেশি বন্ধন ব্যবহার করে, একের বেশি ডোনেটিং সাইট ব্যবহার করে। তার ফলে যৌগটা খানিকটা বলয়াকৃতি হয়, বা শৃঙ্খল যেটা তৈরি হয় সেটা বলয়াকার হয়। যেমন এরকম একটা এক্সাম্পল দেখি, CH2 CH2 NH2, এইদিকে আছে NH2,
এর কিন্তু দুটো ডোনেটিং সাইড আছে, তাই এটা বাইডেন্টেড লিগ্যান্ড। তাহলে যদি মেটাল আয়ন যদি থাকে, তার সাথে দেখা যাবে যে এই ইথিলিন ডাইঅ্যামিনটা দুই দিক থেকে যুক্ত হচ্ছে। আমরা আগেও এক্সাম্পল দেখলাম এরকম দুই দিক থেকে যুক্ত হচ্ছে। অর্থাৎ এই দিকের সাইডটা কেমন হলো, একটা বলয়াকার হতো, একটা বদ্ধ শৃঙ্খল হলো। এই জন্য এই ধরনের লিগ্যান্ডগুলোকে বলা হয় চিলেটিং লিগ্যান্ড। এবং যে যৌগটা তৈরি করবে তাকে বলবো আমরা চিলেট যৌগ, চিলেট জটিল যৌগ। জটিল যৌগ তো বটেই, তবে ওই যে বলয়াকার যেহেতু শৃঙ্খল থাকছে, এক বা একাধিক বলয়াকার শৃঙ্খল থাকছে, তাই যৌগটাকে আমরা বলবো চিলেট যৌগ। এরপরে আসি, আমরা লিগ্যান্ডকে এতক্ষণ যেভাবে ভাগ করছিলাম, এবার আমরা একটু অন্যভাবে শ্রেণীবিভাগটা দেখব। আমি বলছি কিসের ভিত্তিতে সেই ভাগটা হচ্ছে, আমি আগে ভাগটা করব। লিগ্যান্ডকে আমরা দুটো ভাগে ভাগ করব। এখানটা একটাকে বলবো ক্লাসিক্যাল বা প্রথাগত লিগ্যান্ড, আর একটাকে বলবো নন ক্লাসিক্যাল বা প্রথা বহির্ভূত লিগ্যান্ড। প্রথাগত লিগ্যান্ড যারা নিজেদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা নেগেটিভ চার্জ এইগুলোকে ব্যবহার করে সিগমা বন্ধন গঠনের মাধ্যমে সেন্ট্রাল মেটাল আয়নের সাথে যুক্ত হচ্ছে। যেমন অ্যামোনিয়া, NH3 এর মধ্যে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন দুটোকে একটা সেন্ট্রাল মেটাল আয়নের মধ্যে আয়নকে দিয়ে তার সাথে অসমযোজী সিগমা বন্ধন গঠন করে আছে। তাহলে এরা ক্লাসিক্যাল লিগ্যান্ড। আমরা এতক্ষণ যে এক্সাম্পলগুলো দেখছিলাম সবাই ক্লাসিক্যাল লিগ্যান্ড, সবাই এইভাবেই অসমযোজী বন্ধন তৈরি করে, সিগমা বন্ধন তৈরি করে। এবার আমরা যেটা দেখবো সেটা নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। নন ক্লাসিক্যাল লিগ্যান্ডে কি হয়, এক্ষেত্রে পাই ইলেকট্রন যে থাকে, অর্থাৎ কোনো যদি অ্যালকিন বা অ্যালকাইন থাকে তাদের মধ্যে তো ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে, অর্থাৎ পাই ইলেকট্রন ক্লাউড আছে। সেই পাই ইলেকট্রন ক্লাউড ব্যবহার করে সেন্ট্রাল মেটাল আয়নের সাথে যদি যুক্ত হয়, সিগমা বন্ধন করে, অসমযোজী সিগমা বন্ধন, তাকে আমরা বলবো নন ক্লাসিক্যাল টাইপের লিগ্যান্ড বা লিগ্যান্ড। যেমন জেইস সল্ট বা জাইসের সল্ট বলে, জাইসের লবণ। এই সংকেতটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কথা। জাইসের সল্ট কম্পিটিটিভ পরীক্ষায় এরকম আসে যে জাইসের সল্ট কোনটি, চারটা অপশন দিলেও তার মধ্যে একটা দিয়ে করতে হয়, ঠিক দিতে হয়। জাইসের সল্ট হচ্ছে তার সংকেতটা KPT Cl3 CH2 ডাবল বন্ড CH2, বা আমরা C2H4 করে লিখতে পারতাম। তাহলে আমরা গঠন সংকেতটা দেখি, PT থাকে, তার তিন দিকে তিনটা Cl থাকে, এবং একদিকে যেটা থাকে সেটা হচ্ছে ইথিলিনের পাই ইলেকট্রনস যেগুলো আছে, দুটো কার্বনের যে পাই ইলেকট্রনস আছে, সেই পাই ইলেকট্রনস প্ল্যাটিনামের সাথে যুক্ত হয়েছে অসমযোজী বন্ধন। এরকম এইগুলো তো অসমযোজী সিগমা বন্ধন, কারণ Cl মাইনাস নিজের যে মাইনাস যে অ্যানায়নিক ইয়েটা ছিল, ইলেকট্রনস ছিল, সেটাকে ব্যবহার করে প্ল্যাটিনামের সাথে যুক্ত হয়েছে, মানে অসমযোজী সিগমা। এখানেও পাই ইলেকট্রনস গুলোকে ব্যবহার করে প্ল্যাটিনামের সাথে অসমযোজী বন্ধন করেছে। এইটাকে বর্তমানে মানে প্রকৃতভাবে এটাকে কিন্তু সিগমা বলে না, এটাকে বলে মিউ বন্ড বা মিউ বন্ধন। আমরা নিচু ক্লাসগুলোতেও দুটো বন্ধনের কথা শিখেছি, একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। এছাড়াও কিন্তু আরো বন্ধন হয়, সিগমা, পাই, ডেল্টা, মিউ। এটা হচ্ছে মিউ বন্ড। তাকে বলে কি জন্য একে মিউ বন্ড বললাম এত কিছু এখন জানার দরকার নেই, শুধু জেনে রাখো পাই ইলেকট্রনস ক্লাউড দিয়ে যেটা যুক্ত হচ্ছে প্ল্যাটিনামের সাথে সেটা মিউ বন্ড। এইবার আমরা তার মানে কি হলো, এই যে ইথিলিন যেটা আছে, ইথিলিনটাকে আমরা বলবো নন ক্লাসিক্যাল টাইপ অফ লিগ্যান্ড। নন ক্লাসিক্যাল তার কারণ ও নিজের পাই ইলেকট্রনসকে ব্যবহার করে যুক্ত হয়েছে প্ল্যাটিনামের সাথে।
এরকম আরো একটা এক্সাম্পল হতে পারে, যেরকম ফেরোসিন। ফেরোসিন কেমন হয়? ফেরোসিনের লিগ্যান্ড থাকে যেটা, সেটা সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন। এই অ্যানায়নটা তো রেজোন্যান্স করে, তার ফলে আমরা তাকে এইভাবেও আঁকিয়ে থাকি, এইভাবেও লিখে থাকি। তা এরকম দুটো সাইক্লোপেন্টাডাইনাইল নেওয়া হলো, উপরে একটা নিচের দিকে, এবং দুটোর মুখ কিন্তু উল্টো দিকে, একটা যদি এইদিকে থাকে আর একটা এইভাবে আছে, এবং মাঝখানে স্যান্ডউইচের মতো আছে এফি। এফির সাথে কেমন ভাবে যুক্ত আছে? এর যে পাই ইলেকট্রনস গুলো সেটা দিয়ে যুক্ত আছে, এর পাই ইলেকট্রনস দিয়ে যুক্ত আছে। এটার নাম হলো ফেরোসিন। ফেরোসিন। তাহলে এই যে সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন আছে, যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এরাও কিন্তু নন ক্লাসিক্যাল টাইপ অফ লিগ্যান্ড, কারণ এরাও নিজেদের পাই ইলেকট্রনসকে ব্যবহার করে এফির সাথে যুক্ত হয়েছে। আরো এক ধরনের লিগ্যান্ড আছে যেটাকে বলা হয় পাই অ্যাসিড লিগ্যান্ড। পাই অ্যাসিড লিগ্যান্ড কারা? যারা মেটালের সাথে, যে সমস্ত লিগ্যান্ড মেটালের সাথে একটা অসমযোজী সিগমা বন্ধন তৈরি করে, আবার মেটাল থেকে লিগ্যান্ডের দিকে একটা পাই ব্যাক বন্ডিং তৈরি করে, পাই ব্যাক বন্ডিং তৈরি করে, তারাই মূলত পাই অ্যাসিড লিগ্যান্ড। এখানে কি হয়? অ্যাকচুয়ালি লিগ্যান্ড যখন মেটালকে নিজের ইলেকট্রনগুলো সাপ্লাই করবে, তখন মেটালের মধ্যে চার্জ ডেনসিটি যথেষ্ট হাই হয়ে যায়, তার ফলে স্টেবিলিটি সামহাউ কমে যায়, ডিক্রিজ করে। এবার যদি স্কোপ থাকে মেটালের কাছে, সেই লিগ্যান্ডে যদি ফাঁকা জায়গা থাকে, মেটাল কি করে? সেই এক্সেস ইলেকট্রনকে পাই বন্ডিং এর মাধ্যমে লিগ্যান্ডের মধ্যে আবার সাপ্লাই করে দেয়, সেটাকে বলা হচ্ছে পাই ব্যাক বন্ড। তা এইরকম যারা করে তাদেরকে আমরা বলি পাই অ্যাসিড লিগ্যান্ড। পাই তো বুঝলাম যে পাই ব্যাক বন্ডিং করে, অ্যাসিড কেন? তার কারণ এখানে যে লিগ্যান্ডটা আছে, সেই লিগ্যান্ডটা কিন্তু লুইস অ্যাসিড হিসেবে কাজ করছে। লুইস অ্যাসিড কারা? যারা ইলেকট্রনসকে টেক ওভার করে নেয়, নিয়ে নেয়, গ্রহণ করে, তারাই অ্যাসিড। এখানে যেহেতু মেটালের থেকে এক্সেস ইলেকট্রন লিগ্যান্ড নিয়ে নিল, এই রকম লিগ্যান্ডকে বলা হবে পাই অ্যাসিড লিগ্যান্ড। এবং এরকম ব্যাপারটা, যে সিগমা হচ্ছে আর পাই ব্যাক বন্ডিং হচ্ছে, এরকম ব্যাপারটাকে বলা হয় সিনার্জিক প্রভাব। কার্বন মনোক্সাইড একটা পাই অ্যাসিড লিগ্যান্ড, এর ফলে এই কার্বন মনোক্সাইডের সাথে যে মেটালের লিংকেজ গুলো হয়, সেগুলো খুব স্টেবল হয়, কারণ তার পিছনে দুটো বন্ডিং কাজ করে, একটা সিগমা এবং পাই ব্যাক বন্ডিং। পাই অ্যাসিড লিগ্যান্ড গুলো কিন্তু খুব দৃঢ় বন্ধন তৈরি করতে পারে মেটাল আয়নের সাথে, এবং সেই জন্যই যে বিয়েগুলো হয় কার্বনিলের সাথে কিন্তু ওই যে FeCO5, এখানে এফির জারণ স্তর কত? 0 জারণ স্তর। নরমালি কিন্তু সেন্ট্রাল মেটাল আয়নগুলো অ্যাটম অবস্থায় থাকে না, কারণ তাতে স্টেবিলিটি হয় না লিগ্যান্ডের সাথে যুক্ত হওয়ার সময়। কিন্তু কার্বনিল এমন একটা জিনিস, এমন একটা লিগ্যান্ড, সে কিন্তু এফির 0 জারণ স্তরেও তার সাথে খুব সুস্থ, খুব স্টেবল কমপ্লেক্স ফর্মেশন করছে। এটা তখনই সম্ভব যদি এরা পাই অ্যাসিড লিগ্যান্ড হয়, যেখানে কার্বন মনোক্সাইড একটা পাই অ্যাসিড লিগ্যান্ড, তাই এটা হচ্ছে। আচ্ছা, এরপরে আসি আমাদের পরবর্তী অংশ, সেটা হচ্ছে নোমেনক্লেচার, অর্থাৎ নামকরণ। কারণ যে কোনো জটিল যৌগ যখন তৈরি হচ্ছে, তার তো একটা নির্দিষ্ট নামকরণ দরকার। নাম না থাকলে বারে বারে সংকেত লিখে প্রকাশ করা খুব মুশকিল, তাই নির্দিষ্ট নাম থাকতে হবে, এবং সেই নাম করার জন্য সুনির্দিষ্ট নিয়মাবলী থাকতে হবে। তা IUPAC প্রচুর নিয়ম বের করেছে, যেটা লেটেস্ট নিয়ম সেটা হচ্ছে 2005 সালের নিয়ম। 2005-এর যে IUPAC নিয়মটা আছে, আমি সেই নিয়মগুলোই এগোবো, এটাই লেটেস্ট নিয়ম। এই নিয়ম অনুযায়ী আমরা দেখি যে নোমেনক্লেচারটা কেমন হয়, কিভাবে আমরা নামকরণ করব জটিল যৌগ। 1 নাম্বার নোমেনক্লেচারের যেটা মূল বক্তব্য, সেটা হচ্ছে ক্যাটায়নের নামটা আগে করতে হবে, তারপরে অ্যানায়নের নাম। নাম্বার 2,
নাম্বার 2 তে হচ্ছে লিগ্যান্ড যে পার্টে থাকবে, অর্থাৎ যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা থাকবে সেটাই তো জটিল, সেই পার্টটুকুই তো জটিল। সেই জটিল পার্টের যখন আমরা নামকরণ করব, যে কোঅর্ডিনেশন স্তরের যে নামকরণটা করব, তখন সেন্ট্রাল মেটাল আয়নেরও করতে হবে, আবার লিগ্যান্ডেরও করতে হবে না। লিগ্যান্ডের নামটা কিন্তু আগে করব, লিগ্যান্ডের নামকরণ করা শেষ হলে তখন আমরা সেন্ট্রাল মেটাল আয়নের নাম করব। একাধিক যদি লিগ্যান্ড থাকে তাহলে আমরা অ্যালফাবেটিক্যালি সেই নামগুলো, সেই লিগ্যান্ডগুলোর নামকরণ করতে থাকি। আমি একটা করে এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। যেমন CO H2O6 Cl3, এরকম একটা জটিল যৌগ আছে। তো এখানে দেখাই যাচ্ছে যে ক্যাটায়ন পার্টটা জটিল, অ্যানায়ন পার্টটা সিম্পল। এটার নামকরণ করতে গেলে আমাকে লিগ্যান্ডের নাম আগে লিখতে হবে, তারপরে সেন্ট্রাল মেটাল আয়নের নাম লিখতে হবে। লিগ্যান্ড কি? এই লিগ্যান্ডের নামটা হচ্ছে H2O, মানে তাকে বলা হয় অ্যাকুয়া, অ্যাকুয়া বলা হয়। তোমরা তোমাদের বইগুলোতে দেখবে লিগ্যান্ডের বিভিন্ন নামের একটা চার্ট করে দেওয়া আছে, প্রত্যেকটা বইয়ে থাকবে, যে কোনো বই। সেই লিগ্যান্ডের নামের সেই চার্টগুলো কিন্তু মনে রাখতে হবে, সবগুলো না রাখলেও কিছু প্রয়োজনীয় লিগ্যান্ডের নাম মনে রাখতে হবে। যেমন H2O খুব ইম্পর্টেন্ট একটা লিগ্যান্ড, এর নাম অ্যাকুয়া। 6টা আছে, তা যদি 1 হয় তাকে আমরা বলি মনো, যদি 2 হয় তাকে আমরা বলি বাই, যদি 3 হয় তাকে আমরা বলি ট্রাই, যদি 4 হয় তাকে আমরা বলি টেট্রা, যদি 5 হয় তাকে আমরা বলি পেন্টা, যদি 6 হয় তাকে আমরা বলি হেক্সা। এটা অর্গানিকেও ছিল এরকম টাইপের। এই যে এখানে হেক্সা আছে, যে 6টা আছে, তাহলে আমরা কি লিখবো? হেক্সা অ্যাকুয়া, হেক্সা অ্যাকুয়া, কোনো স্পেস পড়বে না মাঝখানে, হেক্সা অ্যাকুয়া। তারপরে এই সেন্ট্রাল মেটাল আয়ন, এটা কোবাল্ট, তাই লিখবো কোবাল্ট। এবার সেন্ট্রাল মেটাল আয়নের জারণ স্তর লিখবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এবং সেটা রোমান হরফে। এখানে জারণ স্তর কত? এখানে আমাদের জারণ স্তর বের করতে হবে, তাহলে আমরা কোবাল্টকে x ধরে নিই, ওয়াটার তো প্রসম্য 0 × 6, আর Cl-1 × 3 = 0। যেহেতু এর মাথায় কোনো চার্জ নেই, অতএব এটা 0, তাহলে x = +3। তাহলে কোবাল্ট এখানে +3 জারণ স্তরে আছে, তাহলে আমরা রোমান হরফে লিখব 3। এইবার একটা স্পেস দিয়ে লিখব ক্লোরাইড। অর্থাৎ এই যে ক্যাটায়নের নামটা যখন আমরা লিখলাম, টোটালটাই কোনো স্পেস পড়বে না, এমন ভাবে লিখতে থাকবো। তারপরে একটু একটা স্পেস ছেড়ে দিয়ে আমরা অ্যানায়ন পার্টটার নাম লিখলাম ক্লোরাইড। এরকম আরো একটা নাম দেখি, যেমন ধরো CO, এখানে লিখি Cl5 NO2, তাহলে এটা কত হবে? 6 3, এটা তাহলে Na3। আমি একটা কাল্পনিক ভাবে তৈরি করলাম, এখন এটার বাস্তব এক্সিস্টেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে, আমরা শুধু নামকরণটা দেখার জন্য এটা লিখলাম। তাহলে এটা ক্যাটায়ন, আর এই পার্টটা অ্যানায়ন, অ্যানায়ন পার্টটাই জটিল। তাহলে এটার নাম কি? প্রথমে আমরা ক্যাটায়নের নাম লিখব সোডিয়াম, তারপরে স্পেস দিব, স্পেস দিয়ে এবার জটিল অ্যানায়নটার নাম লিখব। আচ্ছা, জটিল অ্যানায়নটার নামে এখানে কিন্তু ক্লোরাইড আছে Cl-, আবার NO2- ও আছে। তাহলে দুটো লিগ্যান্ড আছে, যদি মাইনাস হয়, যদি আইড থাকে সেটা চেঞ্জ হয়ে যায় আইডো, মানে ই যদি লাস্টে থাকে ও হয়ে যাবে। আইড থাকলে আইডো, আইড থাকলে ইটো, আইটিও, ইটো। আর এট যদি থাকে লিগ্যান্ডের নামের পরে, মানে অ্যানায়নিক লিগ্যান্ডের নামের পরে, তাহলে হয়ে যাবে এটো, অর্থাৎ ও চলে আসবে লাস্টে। আচ্ছা, তাহলে এবার এখানে আছে কি? 5টা আছে ক্লোরিডো, এটা ক্লোরাইডটা মানে ক্লোরিডো।
আর এটাকে কি বলবো, এটার নাম হচ্ছে নাইট্রিটো। নাইট্রিটো, এটা নাইট্রাইট ছিল, সেখান থেকে নাইট্রিটো। তাহলে এটা হয়ে গেল ক্লোরিডো, ক্লোরিডো, আর এটা হলো নাইট্রিটো। এবং এই যে NO2 মাইনাস, আমি আগেই বললাম যখন লিগ্যান্ডের শ্রেণীবিভাগ করেছি যে এটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড যারা হয় তাদের যে দিক দিয়ে অসমযোজী বন্ধন তৈরি হয় সেই পরমাণুটাকে উল্লেখ করতে হয়। তাহলে নাইট্রিটো এটা যেহেতু N দিয়ে তৈরি হয়েছে, N, তাহলে কি অ্যালফাবেটিক্যালি আগে আসছে, C না N? C আগে আসছে। তাহলে আমরা লিখব পেন্টাক্লোরিডো, পেন্টাক্লোরিডো, তারপরে লিখব নাইট্রিটো, N, কোবাল্ট। এবার আমরা চার্জ বের করবো, এই আধানটা হচ্ছে 3। ও আরেকটা কথা, যে এটা কিন্তু কোবাল্টটা কিন্তু এটা অ্যানায়নিক পার্টে আছে। তাহলে অ্যানায়নিক পার্টে থাকলে এই সেন্ট্রাল মেটাল আয়নগুলোর ল্যাটিন নাম হয় এবং তার নামের পরে আসে এট, এট কথাটা যুক্ত হয়। কোবাল্ট এর ল্যাটিন নামটাই কোবাল্টিটা, তাহলে এর নাম হবে কোবাল্টেট। তাহলে কোবাল্টেট, কোবাল্টেট 3। তাহলে সোডিয়াম একটা জায়গার মধ্যে, তারপরে স্পেস দিলাম, তারপরে হলো পেন্টাক্লোরিডো নাইট্রিটো N, কোবাল্টেট 3। এইভাবে নামকরণগুলো হয়। আচ্ছা, এরপরে আসি সমাবয়বতা। জটিল যৌগগুলোর সমাবয়বতা হয়। কেন হয়? তার কারণ সেই জটিল যৌগগুলোর যে গৌণ যোজ্যতা আছে, অর্থাৎ যা লিগ্যান্ডের সাথে যুক্ত হয়, যেটা দিয়ে লিগ্যান্ড যুক্ত হয় সেন্ট্রাল মেটাল আয়নের সাথে, সেটা একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট হয়। এবং এই জ্যামিতিক আকৃতি বিশিষ্ট হওয়ার জন্যই তার আণবিক সংকেত একই আছে এরকম দুটো অণু, কিন্তু তাদের গঠন সংকেত আলাদা, অর্থাৎ সমাবয়বতা আসবে। তাহলে আমরা দেখি যে সমাবয়বতা বা আইসোমেরিজম, সমাবয়বতা বা আইসোমেরিজমকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় গঠনগত সমাবয়বতা বা স্ট্রাকচারাল আইসোমেরিজম, আর একটাকে বলা হয় ত্রিমাত্রিক সমাবয়বতা বা স্টিরিও আইসোমেরিজম। ত্রিমাত্রিক সমবায়বতা বা স্টিরিও আইসোমেরিজম, আর গঠনগত সমবায়বতা বা স্ট্রাকচারাল আইসোমেরিজম। তাই ত্রিমাত্রিক সমবায়বতাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জ্যামিতিক সমবায়বতা বা সিস ট্রান্সও বলা হয়, আগের দিনে সিস ট্রান্সই বলা হতো। জ্যামিতিক সমবায়বতা বা সিস ট্রান্স সমবায়বতা, আর আলোকীয় সমবায়বতা। গঠনগত সমবায়বতাকে আবার বেশ কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন আয়ন সমবায়বতা বা আয়নাইজেশন আইসোমেরিজম, যেমন স্ববর্গীয় সমবায়বতা, যেমন বন্ধন সমবায়বতা, যেমন হাইড্রেট সমবায়বতা। এছাড়াও আছে লিগ্যান্ড সমবায়বতা বা লিগ্যান্ড আইসোমেরিজম। এছাড়াও আছে স্ববর্গীয় অবস্থান সমবায়বতা। এছাড়াও আরেকটা আছে পলিমেরাইজেশন বা পলিমারাইজেশন। আইসোমেরিজম। তা আমাদের মূলত বইগুলোতে এই চারটাই থাকে, আমি এই চারটাই আলোচনা করছি। এইগুলো ভাগ হয়, কিন্তু তোমাদের বইগুলোতে এই তিনটেকে দেখায় না, এই চারটেই দেখায়। এই চারটে নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আসি আয়ন সমবায়বতা। আয়ন সমবায়বতা কি?
নিশ্চয়ই আয়নিত হওয়ার ব্যাপারের উপর কিছু একটা আছে। দেখিয়ে CO NH3 whole 5 Br SO4, এটা একটা স্ট্রাকচার হলো। আবার CO NH3 whole 5 SO4 Br, এই যে দুটো গঠন আছে, এই দুটো গঠনের মধ্যে পার্থক্য কোথায়? একজনের ক্ষেত্রে সালফেট আছে কোঅর্ডিনেশন স্তরের বাইরে কাউন্টার আয়ন হিসাবে, আরেকটা ক্ষেত্রে আছে ব্রোমাইডটা কোঅর্ডিনেশন স্তরের বাইরে কাউন্টার আয়ন হিসাবে। তার ফলে কিন্তু এদের আয়নাইজেশনে একটা পার্থক্য হয়। কেমন? এটা যদি জলীয় দ্রবণে যায় তাহলে SO4 2- আসবে, আর এই যে আয়নটা আছে CONH3 whole 5 Br 2+ আসবে। অর্থাৎ একটা বাইভ্যালেন্ট অ্যানায়ন আসলো, একটা বাইভ্যালেন্ট ক্যাটায়ন আসলো। এখানে কি হবে? CONH3 whole 5 SO4 এটা প্লাস অর্থাৎ মনোভ্যালেন্ট ক্যাটায়ন হলো, এবং Br- মনোভ্যালেন্ট অ্যানায়ন। তাহলে একটা আয়নাইজেশনের উপর পার্থক্য আসলো। এই জন্য এই ধরনের সমবয়বতাকে আমরা বলবো আয়ন আয়ন সমবয়বতা বা আয়নাইজেশন আইসোমেরিজম। এরা পরস্পরের আয়ন আয়ন সমবয়ব। এরপরে আসি সবর্গীয় সমবয়বতা। সবর্গীয় সমবয়বতায় মেইনলি লিগ্যান্ডের এক্সচেঞ্জ হয়, লিগ্যান্ডের পজিশনের এক্সচেঞ্জ হয়। কিরকম? CONH3 whole 6 CrCN whole 6, অর্থাৎ এখানে ক্যাটায়নটাও কমপ্লেক্স অ্যানায়নটাও কমপ্লেক্স। সবর্গীয় সমবয়বতা এরকম ধরনেরই দেখায় যাদের ক্যাটায়ন অ্যানায়ন বোথ কমপ্লেক্স। এবার কি হলো, যদি CN- যদি কোবাল্টের সাথে আসতো তাহলে কি লিখতাম? CO এখানে আসলো, তার মানে ওটা মাইনাস হয়ে গেল, তাহলে আমরা লিখব CrNH3 whole 6 COCN whole 6। তাহলে দুটোরই কিন্তু আণবিক সংকেত একই, কিন্তু স্ট্রাকচারটা আলাদা। একজনের ক্ষেত্রে কোবাল্টের সাথে অ্যামিন আছে, ক্রোমিয়ামের সাথে সায়ানাইড আছে, একজনের ক্ষেত্রে ঠিক উল্টোটা আছে। তাহলে এই যে লিগ্যান্ডের যে এক্সচেঞ্জ হলো, এই জন্য এটার নাম সবর্গীয় সমবয়বতা বা কোঅর্ডিনেশন আইসোমেরিজম, এবং এরা পরস্পরের সবর্গীয় সমবয়ব। আচ্ছা, এরপরে আসি বন্ধন সমবয়বতা। বন্ধন সমবয়বতায় বন্ধনের উপর পার্থক্য, অর্থাৎ যারা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, যেমন CN-, এ তো C দিয়েও যুক্ত হতে পারে আবার N দিয়েও যুক্ত হতে পারে, তাহলে এদের বন্ধনের প্রকৃতিটা আলাদা হয়ে যাচ্ছে। তাই এরা যে ধরনের সমবয়বতা দিবে সেটাকে বলবো বন্ধন সমবয়বতা। যেমন আমরা বলতে পারি যে কোনো হয়তো একটা এরকম একটা দিয়ে লিখলাম জটিল যৌগ CO বা Cr দিয়ে লিখি ক্রোমিয়াম, CrCN whole 6 এখানে Na3। আবার এরকম মতো লেখা যেতে পারে Na3CrNC6, যদিও এদের বাস্তব অস্তিত্ব আছে কিনা আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না, আমি শুধু জাস্ট জিনিসটাকে বোঝানোর জন্য দুটো এক্সাম্পল দিলাম। যেটা কার্বন দিয়ে ক্রোমিয়ামের সাথে যুক্ত হচ্ছে তাহলে সায়ানিডো C, আর এখানে N দিয়ে যুক্ত হয়েছে তাহলে সায়ানিডো N, অর্থাৎ লিগ্যান্ডটা যে যুক্ত হয়েছে সেন্ট্রাল মেটাল আয়নের সাথে দুটো দু রকমের ডোনার সেন্টার ব্যবহার করে হয়েছে। তাই এই ধরনের সমবয়বতাকে আমরা বলবো বন্ধন সমবয়বতা। এবার আসি হাইড্রেট সমবয়বতা। হাইড্রেট সমবয়বতায় যে জলের অণু আছে সেই জলের অণু কোঅর্ডিনেশন স্তরের মধ্যে থাকে। এবার কোঅর্ডিনেশন স্তরের মধ্যে থাকার বিভিন্নতা, অর্থাৎ কারো ক্ষেত্রে একটি আছে, কারো ক্ষেত্রে দুটি আছে, কারো ক্ষেত্রে তিনটি আছে, এই বিভিন্নতার উপর যে সমবয়বতা হচ্ছে সেটাই হাইড্রেট আইসোমেরিজম। যেমন CO Cl3 6H2, এই যৌগটা তিন ধরনের সমবয়বীর প্রকাশ করতে পারে। যেমন COH2O whole 6 Cl3, এটা একটা হতে পারে।
আবার CO H2O CO Cl2 H2O4 বাইরে একটা Cl থাকলো আর দুটো H2O থাকলো। আবার আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে CO Cl H2O5 বাইরে থাকলো Cl2 H2। তাহলে এদের কোঅর্ডিনেশন স্তরের ভেতরে এবং বাইরে জলের অণুর সংখ্যা কিন্তু ডিফারেন্ট। এই হওয়ার জন্য এই কোঅর্ডিনেশন স্তরের ভেতরে জলের অণুর সংখ্যা ডিফারেন্ট হওয়ার জন্য এরা মূলত হাইড্রেট আইসোমার, এবং এই ঘটনাটাই হাইড্রেট আইসোমেরিজম বলা হয়। লিগ্যান্ড আইসোমেরিজম একটুখানি তাও বলে দিই আমি, কারণ নামটা যখন লিখলাম। লিগ্যান্ড আইসোমেরিজম অ্যাকচুয়ালি হয় এই ধরনের লিগ্যান্ডগুলোর ক্ষেত্রে, N CH3 CH3 CH3, অর্থাৎ এখানে নাইট্রোজেন ডোনার সেন্টার। আবার আমরা তো এইভাবে লিখতে পারতাম CH3 CH CH3 NH2, তাহলে এটা একটা ডোনার সেন্টার। আবার এরকম ভাবে লেখা যেত CH3 CH2 CH2 NH2, তাহলে এটাও একটা ডোনার সেন্টার। তিনজনের সংকেত, তিনটা লিগ্যান্ডেরই কিন্তু আণবিক সংকেত একই, কি হবে C3H9N, কিন্তু তাদের গঠন আলাদা। তাহলে ডিফারেন্ট লিগ্যান্ড যখন একই আণবিক সংকেতযুক্ত কিন্তু বিভিন্ন গঠন সংকেতযুক্ত ডিফারেন্ট লিগ্যান্ড যখন জটিল যৌগ তৈরি করবে, তখন ওই ধরনের জটিল যৌগগুলোকে পরস্পরের লিগ্যান্ড আইসোমার বলা হবে, এবং ঘটনাটাই লিগ্যান্ড আইসোমেরিজম বলা হবে। সবর্গীয় অবস্থানটা আসি, সবর্গীয় অবস্থান বা কোঅর্ডিনেশন পজিশন আইসোমেরিজম, এটা মূলত পলিনিউক্লিয়ার জটিল যৌগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই জিনিসটা আছে তোমাদের সিলেবাসে, যেহেতু পলিনিউক্লিয়ার মানে বাইনিউক্লিয়ার বা তার থেকে বেশি নিউক্লিয়ারের জটিল যৌগ নেই, তাই ওই জিনিসগুলো আলোচনা করা হয়নি এখানটায়। আমি একটু জাস্ট বলে দিই। CO এখানটায় আছে NH3, এখানে হবে 4, এখানে NHCO, এখানে আরেকটা লিগ্যান্ড আছে, এখানে আছে Cl4। এরকম যদি একটা কমপ্লেক্স থাকে, এখানে কিন্তু দুটো সেন্ট্রাল মেটাল আয়ন আছে। দুটো সেন্ট্রাল মেটাল আয়নকে আমরা এই যে দুটো সেন্ট্রাল মেটাল আয়ন আছে একটা কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে, তাহলে এরকম থাকলে আমরা বলবো তাকে বাইনিউক্লিয়ার কমপ্লেক্স, বাইনিউক্লিয়ার কমপ্লেক্স। এবার এই যে দুটো যে সেন্ট্রাল মেটাল আয়নের মধ্যে লিগ্যান্ড আছে, তাদের যদি পজিশনের হেরফের হয়, অর্থাৎ এর থেকে একটা অ্যামোনিয়া এখানে চলে গেল, ওখান থেকে একটা Cl এখানে চলে আসলো, মানে NH3 তারপরে হয়তো CO NH, এইদিকে থাকলো O, আবার এইদিকে CO, কোবাল্টটা কি CO, এখানে একটা NH3 তাহলে আসলো আর তিনটা Cl3 থেকে গেল। এরকম যদি হয় তাহলে এদের কিন্তু আণবিক সংকেত একই, কিন্তু ওই দুটো যে নিউক্লিয়াস আছে অর্থাৎ দুটো যে সেন্ট্রাল মেটাল আয়ন আছে তার দুই দিকে এবার লিগ্যান্ডের বিভিন্নতা হয়ে গেল। তার জন্য যে সমবায়তা তৈরি হলো সেটাই কোঅর্ডিনেশন পজিশন বা সবর্গীয় অবস্থানগত সমবায়তা। এখানে এই যে লিগ্যান্ড আছে NH বা এই যে এই লিগ্যান্ডটা আছে, এরা কিন্তু মূলত ব্রিজিং লিগ্যান্ড বলা হয়, কারণ দুটো সেন্ট্রাল মেটাল আয়নের সাথে যুক্ত আছে, তাই এরা ব্রিজিং লিগ্যান্ড, ব্রিজ করে আছে। আর পলিমারাইজেশন আইসোমেরিজমটা আলোচনা করলাম না, কারণ এটা একেবারেই তোমাদের সিলেবাসে নেই। তা আজকের যেটুকু পড়া হলো, আজকের আমাদের এই সেশনটা এইটুকুই। আমি পরের দিন আবার অন্য এই বিষয়ে অন্য জিনিস নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।